উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 12। মুহূর্তে বাঁধন এক হাতে মেয়েটাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখে জোড়া পরম বিস্ময়ে বড় করে হয়ে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, আনসি তুই? বাঁধনের সেই ঘোরকাটার আগেই হুড়মুড় করে দরজায় খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আরও দুটো বিদেশি ছেলে আর একটি বিদেশি মেয়ে। তাদের চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও আনন্দের কোনো কমতি নেই। তিনজনে একসাথে চওড়া হেসে সমস্বরে বলে উঠল, শুধু ও না বাঁধন, আমরাও এসেছি। বাঁধন এবার যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে পুরো অবাক হয়ে এই তিনজনের দিকে তাকালো। তার কণ্ঠে তখন হাজারো স্মৃতির দোলাচল। নিক্সি, ওমর, জেইন, তোরা সবাই বাংলাদেশে। ঠিক তখনই অ্যান্সি বাঁধনের কোমর জড়িয়ে ধরে তাকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নিল। পরম নির্ভরতায় বাঁধনের বুকে মাথা রেখে বেশ আবেগী গলায় বলল, দোস্ত, আই মিস ইউ সো মাচ। তুই ওখান থেকে এভাবে হুট করে চলে আসার পর থেকে আমাদের সেই আড্ডার পুরো ভেঙে গিয়েছিল রে। আমরা কেউ তোকে ছাড়া একদম ভালো ছিলাম না। তোকে ভীষণ মনে পড়তো আমাদের। তাই তো সবাই মিলে তোকে একটা মস্ত করে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না বলে প্লেনের টিকিট কেটে সোজা বাংলাদেশে চলে আসলাম। বাঁধন বন্ধুদের এই পাগলামি দেখে যেন খুশি হলো, তেমনই কিছুটা অবাকও হলো। সে অ্যান্সির মাথায় আওতা করে একটা গাঁটটা মেরে হেসে বলল, তা তো বুঝলাম, পাগলের দল। কিন্তু তোরা এই অচেনা শহরের মাঝে আমার এই নতুন বাসার ঠিকানা কোথায় পেলি? ওমর তখন একগাল হেসে পাশে দাঁড়িয়ে থাকা নিক্সির কাঁধে হাত দিয়ে আয়েশ করে বলল, আরে সে এক বিশাল ইতিহাস। আমরা এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে তোর সেই রহমান বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি তুই সেখানে নেই, অন্য কোথাও শিফট করেছিস। আমরা তো পুরো আকাশ থেকে পড়েছিলাম। তারপর ভাগ্যিস সেখানে আকাশ নামে এক ছেলের সাথে দেখা হলো। ওই আমাদের তোর নতুন বাড়ির ঠিকানা দিল। আর আমরা এক সেকেন্ড অতি সময় নষ্ট না করে গাড়ি নিয়ে সোজা সেখানে চলে এলাম। বন্ধুদের সাথে বাঁধনের এই খুনসুটি, এই আত্মিক টান আর আনন্দের প্রতিটি মুহূর্ত দূর থেকে লক্ষ্য করেছে রূপা। সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাঁধন এক হাত দিয়ে একটা আবেদনময়ী বিদেশি মেয়েকে জড়িয়ে ধরে আছে, আর দুটো ছেলেও একটা মেয়ের সাথে অনাবিল আড্ডায় মেতে হেসে হেসে কথা বলছে। এই পুরো দৃশ্যটা রূপার চোখের সামনে যেন একটা জীবন্ত চাবুকের মতো আঁচড়ে পড়েছে। এই বিদেশি মানুষগুলো আসলে কারা? বাঁধনের অতীত জীবনের সাথে এদের সম্পর্কটা ঠিক কতটা গভীর তা রূপা কিছুই জানে না, চেনেও না। কিন্তু বাঁধনের সেই চওড়া বাহুর বাঁধনে অ্যান্সি নামের মেয়েটাকে এভাবে লেপ্টে থাকতে দেখে রূপার বুকের ঠিক বাপাশে তীব্র একটা হাহাকার আর তীব্র ব্যথা অনুভব হতে লাগলো। তার কলিজাটা যেন কেউ নিষ্ঠুরভাবে চেপে ধরেছে। মনের ভেতরে এক অদ্ভুত কুৎসিত আর ভীষণ বাজে অনুভূতি ডানা বেঁধেছে। আজ এই প্রথম রূপা জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একটা অমোঘ প্রমাণ পেল। ভালোবাসা যতটা সুন্দর আর মায়াবী মনে হয়, নিজের চোখের সামনে নিজের সেই ভীষণ শখের পুরুষটাকে অন্য কোনো মেয়ের এতখানি সান্নিধ্যে দেখলে ঠিক ততটাই নরকীয় আর বাজে একটা অনুভূতি রূপার চোখের সামনে ঘরের সেই চিরচেনা দৃশ্যটা বারবার ঝাপসা হয়ে কাঁপতে লাগলো। রূপা আর দাঁড়িয়ে থাকার মতো ন্যূনতম শক্তিটুকুও নিজের ভেতরে খুঁজে পেল না। বাঁধনের মুখ ফুটে ওটা প্রতিটি হাসির রেখা যেন এক একটা ধারালো তীরের মতো সোজা এসে তার বুকে বাঁধল। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আসছে। চোখ দুটো ঝাপসা হয়ে চারিপাশে ঘুরছে। মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়বে। অন্যদিকে এতক্ষণ পর অ্যান্সি বাঁধনকে আলতো করে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই অবিন্যস্ত চুলে গড়ের একটু দূরে পাথরের মতো দাঁড়িয়ে থাকা রূপার দিকে তার চোখ পড়ল। আনসি চরম অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? আনসির কথা শুনে বাঁধনও ঘাড় ঘুরে রূপার দিকে তাকালো। রূপার সেই মায়াবী চোখ দুটোতে তখন এক আকাশ অভিমানে নোনা জল টলমল করেছে, যা যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। বাঁধন অবশ্য রূপার ভেতরেই সেই সুনামি টের পেল না। সে ঊর্ধ্ব স্বভাব সবল এক চিলতে হাসি বলল, ও রূপা, আমার ওয়াইফ। কিন্তু বাক্যের শেষ অংশটুকু বাঁধনের ঠোঁটে গলে বের হওয়ার আগেই রূপা নিজের সমস্ত শক্তি এক করে ওখান থেকে সজোরে দৌড় দিল। তার অবাধ্য চোখের জল তখন গাল পেয়ে গড়িয়ে পড়েছে। সে এক দৌড়ে নিজের রুমে গিয়ে ধরাম করে ভেতরের দিক থেকে দরজাটা বন্ধ করে দিল। সে সজোরে আঘাতের শব্দে যেন পুরো ড্রয়িং রুমটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। ঘরের এমন থমথমে পরিস্থিতিতে জেইন চরম অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলল, কি হলো? মেয়েটা এভাবে হুট করে দৌড়ে চলে গেল কেন? বাঁধন নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না রূপার এই আশবিক আচরণের কারণ। রূপা যে হঠাৎ এভাবে চোখের জল ফেলে অমন পাগলের মতো রুমে চলে যাবে তা কেউ ধারণার বাহিরে ছিল। তবে বন্ধুদের সামনে নিজের ভেতরে অস্বস্তিটুকু প্রকাশ পেতে দিল না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক আর ঠিক রাখে সবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হয়তো হঠাৎ তোদের একসাথে দেখতে পেয়ে লজ্জা পেয়েছে। ও আসলে একটু লাজুক টাইপের। যাই হোক, ও আমার ওয়াইফ। বাঁধনের মুখে ওয়াইফ শব্দটা শুনে তার বিদেশি বন্ধুদের চোখ জোড়া বিস্ময় চকচক করলো।
অ্যান্সি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। সে রীতিমতো চিৎকার করে উঠল, হোয়াট, তুই বিয়ে করেছিস? বাদন বন্ধুদের এই আকাশ থেকে পড়া চাহনি দেখে মৃদু হেসে মাথা তোলালো। সে শান্ত গলায় বলল, হুম। নিক্সি এবার কিছুটা অভিমানের সুরে বলল, কিন্তু আমাদের তো একটা বারও বলি না। বাদন সোফার দিকে ইশারা করে বলল, ওইটা অনেক কাহিনী, তোদের পরে বিস্তারিত সব বলবো, এখন তোরা আগে বস। কিন্তু বাসায় নাম নেই। অ্যান্সি উর্জ ভীষণ উৎসাহিত হয়ে হাততালি দিয়ে বলল, আমি আগে তোর ওয়াইফের সাথে দেখা করব, প্লিজ ওকে একটু ডাক দে না বাঁধন। নিক্সিও তার সাথে সুর মিলিয়ে খুশি হয়ে বলল, আমিও দেখা করব। বন্ধুদের মনে এমন আগ্রহ দেখে বাঁধন আর না করতে পারল না। সে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা সোফায় বস, আমি ওকে ডেকে দিচ্ছি। বাঁধনের কথা শুনে চারজনে মিলে ড্রয়িং রুমের আরামদায়ক সোফায় গিয়ে বসল। বাঁধন ড্রয়িং রুমে পেরিয়ে সোজা এসে দাঁড়ালো রূপার বন্ধ রুমের দরজার সামনে। সে হাত বাড়িয়ে দরজায় নক করতে যাবে, ঠিক তখনই তার হাতটা মাঝপথে থমকে গেল। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে এক অতি পরিচিত অথচ বুক ভাঙা আর্তনাদ, রূপার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দটা কানে আসতেই বাঁধনের ভেতরের সমস্ত স্বস্তি কর্পূরের মতো উড়ে গেল। সে মুহূর্তে দরজার হাতল ধরে সজোরে ধাক্কাতে ধাক্কাতে বাঁকো গলায় বলল, রূপ, দরজা খোল। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। দরজা ছিটকানিটাও নড়ল না। কেবল কান্নার বেগটা আরও একটু তীব্র হয়ে বাঁধনের কানে এসে আঁচড়ে পড়তে লাগলো। বাঁধনের বুকের ভেতরে অজানা আশঙ্কায় ঝড় শুরু হয়ে গেল। রূপার এই আসমিক ও তীব্র কান্নার মানে সে কোনোভাবে মেলাতে পারছে না। বন্ধুদের সামনে এমন একটা পরিস্থিতিতে রূপার এই অবচেপনা আর ভেতরের পুরুষালী অহংকার আর ধৈর্যের বাধাকে নিমিশে গড়িয়ে দিল। সে পুনরায় দরজায় প্রচণ্ড জোরে ধাক্কাতে ধাক্কাতে নিজে তাতে দাঁত চেপে কঠোর গলায় বলে উঠল, কানে শুনতে পাসনি? তোকে দরজা খুলতে বলেছি। তবুও রূপা দরজা খুলছে না, কোনো উত্তরও দিচ্ছে না। শুধু ভিতর থেকে অবিরাম ফুপিয়ে কান্নার শব্দটা ভেসে আসছে। ওদিকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা অ্যান্সি, নিক্স, ওমর আর জেইন চারজনে আচমকা বাঁধনের এমন রাগী ও কঠোর কণ্ঠস্বর শুনতে পেল। কৌতূহল আর একরাশ ধোঁয়াশা নিয়ে তারাও সোফা ছেড়ে উঠে দরজার সামনে এসে দাঁড়ালো। ওমর সবার আগে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা বাঁধন? বাঁধন ওমরের কথার কোনো উত্তর দিল না। রূপার এই একঘমি আর বন্ধুদের সামনে তাকে এইভাবে আটকে রাখাটা তার রাগ যেন আর আসমানে তুলে দিল। সে এবার প্রচণ্ড রাগে দরজায় একটা শক্ত লাথি মেরে চিৎকার করে বলল, রূপের বাচ্চা, তুই নিজে থেকে দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে আসবো? সেখানে দাঁড়িয়ে থাকা কারো মাথায় কিছুই ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। ঠিক তখনই জেইন হঠাৎ চিবুক হাতড়ে গম্ভীর মুখে বলল, বাঙালি মেয়েরা সাধারণত নিজেদের হাজব্যান্ডকে অন্য মেয়ের পাশে দেখলে ভীষণ রাগ আর অভিমান করে। যতটুকু আমার জানাশোনা, তো তাকে আনছি তোকে এইভাবে জড়িয়ে ধরেছিল বলে রূপা কোনোভাবেই রাগ বা জেলাস হলো না তো? জেইনের কথা শোনা মাত্রই বাঁধনের মাথায় যেন একটা লাইট জ্বলে উঠল। এতক্ষণে সে সুতোটা মেলাতে পারল। রূপার আচমকা অমন পাগলের মতো ছুটে যাওয়া আর দরজার উপরে বুক চিরে কান্নার আসল কারণটা কি? তাকে এক অন্য নারীর বাহুবন্ধনে দেখে মেয়েটার বুকে যে তীব্র আঘাত লেগেছে তা বাঁধন এবার স্পষ্ট বুঝতে পারল। জেইনের মুখে এই ব্যাখ্যা শুনে নান্সি নিজের ভেতরে এক তীব্র অপরাধবোধ অনুভব করল। সে ভীষণ লজ্জিত ও বিব্রত হয়ে বাঁধনের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, ও গড, রিয়েলি সরি দোস্ত, আমি আসলে একদম বুঝতে পারিনি। অ্যান্সির এমন কাঁচো কাঁচো মুখ দেখে বাঁধনের রাগটা এক নিমিষেই জল হয়ে গেল। সে পুনরায় অ্যান্সির মাথায় হালকা করে একটা গোটা মেরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, বলদ একটা, বলে বাঁধন তার ঠোঁটের সেই চেনা বাঁকা হাসিতে ধরে রাখে। প্যান্টের ট্রাউজারের পকেটে দুই হাত গুজে দিল। তারপর খুব শান্ত পায়ে মেইন দরজার দিকে এগোতে এগোতে বন্ধুদের উদ্দেশ্যে বলল, তোরা সোফায় গিয়ে আরাম করে বস, আমি জাস্ট আসছি। বলেই বাঁধন চটজলদি ফ্ল্যাটের মালিকের বাসা গিয়ে রূপার ঘরের দরজাটার খোলা ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসলো। ওদিকে ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে আছে অ্যান্সি, নিক্স, ওমর আর জেইন। চারজনের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা ঠিক কতটা চিন্তিত আর অপরাধবোধে ভুগেছে। কিছুক্ষণ পর বাঁধন আবার ঘরে ফিরে এলো। সে অত্যন্ত শান্ত পায়ে রূপার বদ্ধ দরজার সামনে এসে দাঁড়ালো এবং চাবির গোছা থেকে সঠিক চাবিটা বেছে নিয়ে আস্তে করে দরজার লকটা ঢুকিয়ে মোড়ল দিল। একটা মৃদু শব্দ করে লকটা খুলে গেল। বাঁধন একদম নিঃশব্দে ঘরের ভেতরে প্রবেশ করলো। ভেতরে সেই তার চোখে পড়লো বিছানার দিকে। সে দেখলো রূপা বিছানায় উপর হয়ে শুয়ে নিজের মুখটা বালিশে গুজে দিয়ে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাছে। অনবরত তীব্র কান্নার কারণে তার বুকটা বারবার কেঁপে উঠেছে আর কোনো কোনো হিচকি উঠেছে তার। বাঁধন রূপার কাছে গেল না। সে বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে বুকে দুহাত শক্ত করে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তারপর রূপার কাঁপতে থাকা পিঠের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি ফুটিয়ে ডেঙে বলল, আমার বৌদি কি আজকাল আমাকে দিয়ে বড্ড বেশি জেলাস হতে শুরু করেছে? এই থমথমে নিস্তব্ধ ঘরে আচমকা বাঁধনের সেই অতি পরিচিত কণ্ঠস্বরটা শুনে রূপা পুরো চমকে উঠল। সে তীব্র বিস্ময়ে বুঝতে পারল বাঁধন ঘরের ভিতরে চলে এসেছে, কিন্তু অভিমানে সে বাঁধনের দিকে তাকাতেও ফিরেও তাকালো না। তবে সে কান্নার শব্দটা কোনো মতে জোর করে থামিয়ে দিল, যদিও তার ভিতরের
নিঃশব্দ কান্নার অবাধ্য শ্রদ্ধা আর থামল না। বাঁধন এবার আর দূরে দাঁড়িয়ে রইল না। সে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসলো। তারপর রূপার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে একটা টান দিয়ে রূপার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু রূপার মুখের দিকে তাকানো মাত্রই বাঁধন নিজে পুরো অবাক হয়ে গেল। তার ভেতরে সমস্ত চপলতা এক মুহূর্তে উধাও হয়ে গেল। এত অল্প সময়ের ব্যবধানে একটা মানুষ কাঁদতে কাঁদতে নিজের চোখ জোড়া এভাবে ফুলিয়ে ফেলতে পারে, তাও সে ভাবতেও পারেনি। রূপার ফর্সা গাল দুটো তীব্র অভিমানে একদম টকটকে লাল হয়ে উঠেছে, আর চোখের পাপড়িগুলো নোনা জলে ভিজে একে অপরের সাথে এলোমেলো হয়ে লেপটে আছে। মেয়েটার এই করুণ আর মায়াবী রূপ দেখে বাঁধনের বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ায় মুচড়ে উঠল। বাঁধন রূপাকে আরও একটু দূরে থাকতে দিল না। সে এক প্রকার জোর করে রূপাকে নিজের আরও কাছে টেনে নিয়ে আসলো। তারপর পরম মায়ায় নিজের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রূপার গাল পেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু মুছে দিতে দিতে একটুখানি টিটকারি সুরে বলল, একটা মানুষ মরে গেলেও বোধ হয় আজকাল কেউ এভাবে কাঁদে না রূপ, যেভাবে তুই সামান্য কারণে কেঁদে বুক ভাসাচ্ছিস। রূপা কোনো কথা বলল না। তার চোখের জল যেন এক নিমিষেই ক্ষোভে রূপ নিল। সে বাঁধনের শক্ত বাহুডোর থেকে ছাড়া পাওয়ার জন্য তীব্র ছটফটানি করতে থাকলো। রূপার এমন অবাধ্য ছটফটানিতে বাঁধন কিছুটা বিরক্ত হলো। সে আর কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রূপার কোমর জড়িয়ে ধরে তাকে বিছানায় শুয়ে দিল এবং মুহূর্তের মধ্যে রূপার উপরে উঠে নিজের আধিপত্য বিস্তার করে তার চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন? আমি কি তোকে মারছি, ইডিয়েট? রূপার আগে ও চরম অভিমানে নিজে দুহাত দিয়ে বাঁধনের চওড়া বুকে সজোরে ধাক্কা দিতে দিতে চেঁচিয়ে বলল, ছাড়ুন আমাকে, ছোবেন না আমাকে আপনি। রূপার এই দূরত্ব তৈরি করার চেষ্টা থেকে বাঁধনের ভেতরে পুরুষালী জেদটা আরও চারা দিয়ে উঠল। সে রূপার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে হাসল। বাঁধনের মুখের তপ্ত নিঃশ্বাসগুলো তখন রূপার কপালে আরও গালের ওপরে আছড়ে পড়ছে। সে রূপার চোখের দিকে নিজের গম্ভীর চোখ জোড়া দিয়ে ডুবিয়ে নেশালো গলায় বলল, আই নো বেবি, ওরা আমার জাস্ট ফ্রেন্ড, দুবাই থেকে এসেছে। কিন্তু তোর কি হয়েছে বলতো? এভাবে হন্য হয়ে কেঁদে আমাকে পাগল করে তুলেছিস কেন? তুই কি জানিস না তোর এই অবুঝ কান্না আমার বুকে অন্যরকম নেশা ধরিয়ে দেয়। রূপা বাঁধনের নেশালো চোখের দিকে তাকিয়ে জ্বলন্ত দৃষ্টি পড়িয়ে অত্যন্ত রাগী কণ্ঠে বলে উঠল, তো আপনার ফ্রেন্ড এসেছে তাতে আমার কি? আমাকে কেন বলছেন এসব? যান না, গিয়ে আপনার ওই ফ্রেন্ডকে কোলে নিয়ে বসে থাকুন। শুধু জড়িয়ে ধরে তো আর মন ভরবে না, এবার কোলে তুলে নিলেও হবে আপনার। রূপার মুখ থেকে এমন তেরাবেঁকা কথা শোনা মাত্রই বাঁধনের চোখের মণি দুটো রাগে গনগন করে আগুনের মতো গরম হয়ে উঠল। সে এক ঝটকায় রূপার নরম চোয়ালটা নিজের শক্ত আঙ্গুলের মুঠোয় চেপে ধরে। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নিয়ে তীক্ষ্ণ স্বরে হেসে হেসে বলল, আরেকটা ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয়েছে তাহলে এখানেই তোকে জানে মেরে ফেলবো। এক কথা আমি দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। সো আবারও পরিষ্কার করে বলছি, ওরা আমার ফ্রেন্ড। আর যে আমাকে ওভাবে জড়িয়ে দিলেছ, ওর নাম অ্যান্সি। খুব ভালো একটা মেয়ে ও। ওর সাথে আমি দীর্ঘ 14টা বছর একসাথে বড় হয়েছি। ও আমার অতীত। তাই অ্যান্সিকে নিয়ে তোর এই নোংরা মন দিয়ে এরকম কোনো খারাপ কথা মুখেও আনবি না। অ্যান্সি আমার যেমন বেস্ট ফ্রেন্ড, ঠিক তেমনই ও আমার বোনের মতো, বুঝেছিস? রূপা নিজের চোয়ালের ব্যথা অগ্রাহ্য করে জেদি গলায় বলল, না বুঝি না, আর আপনার কোনো কথা আমি বুঝতেও চাই না, ছাড়ুন আমাকে আপনি। বাঁধনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে তার গলার রোগ ফুলিয়ে বলল, রূপ, তুই কিন্তু আমাকে বড্ড বেশি রাগিয়ে দিচ্ছিস, এর ফল কিন্তু একদম ভালো হবে না। রূপা নিজের জেদ রেখে উল্টো চ্যালেঞ্জ ছোড়ার মতো করে বলল, আপনি কি করবেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোণে প্রসারিত হাসি রেখা ফুটিয়ে বলল, দেখতে চাস আমি এই মুহূর্তে কি করতে পারি? রূপা দমবার পাত্রী নয়, সে অবজ্ঞার সুরে বলল, কি করবেন? মারবেন, এটাই তো? কিন্তু রূপা তার বাক্যের সেই বাকি অংশটুকু আর শেষ করার সুযোগ পেল না। বাঁধন নিজের সমস্ত রাগ আর কামনার নিয়ন্ত্রণ হারিয়ে এক ঝটকায় রূপার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। এক মুহূর্তে রূপা চরম বিস্ময়ে ছটফট করতে থাকলো। সে তার সর্বশক্তি দিয়ে বাঁধনের এই আসমিক অধিকার থেকে মুক্ত হওয়ার জন্য তুমতাম করে চওড়া বুকে পিঠে কিলঘুষি মারতে লাগলো। কিন্তু বাঁধনের সেদিকে কোনো খেয়ালই নেই। সে যেন বাহিরের সমস্ত প্রীতিহীর কোলাহল বলে নিজের চোখ দুটো বুঝে পরম আপন গতিতে কখনো রূপার ঠোঁটে তীব্র কামড় বসাচ্ছে, আবার কখনো চুম্বকের মতো গভীর তৃষ্ণায় চুষে নিচ্ছে এই আদিম্য রমণীর নরম ঠোঁটজোড়া। ঘরের ভিতরে বাতাস তখন দুই যুগলের তপ্ত আর অবাধ্য নিঃশ্বাসে ভারী হয়ে উঠতে লাগলো। হাজার ছটপটানি আর পিঠে দমদম কিল ঘুষি মেরেও রূপা একচুল পরিমাণও সরতে পারল না এই বিশালদেহী পুরুষকে। বাঁধনের অমানসিক শক্তির কাছে নিজের সমস্ত প্রতিরোধকে ব্যর্থ হতে দেখে সে একসময় হাল ছেড়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। ওষ্ঠের চরম আক্রোশ আর তৃষ্ণার মাঝে অজান্তেই সে অনুভব করতে থাকলো পুরুষটির প্রতিটি গভীর ও মাদকতার স্পর্শ। পাক্কা 8 মিনিট পর যখন রূপার দম পুরোপুরি বন্ধ হয়ে আসার উপক্রম হলো, তখন বাঁধন আলতো করে রূপার ঠোঁট জোড়া ছেড়ে দিল।
দুজনে তীব্রভাবে হাঁপাতে থাকলো। ঘরের নিস্তব্ধ বাতাস তাদের দ্রুত ওঠানামা করা তপ্ত নিঃশ্বাসে ভারী হয়ে উঠল। রূপার ফর্সা বুকটা রাগে আর উত্তেজনায় দ্রুত ওঠানামা করেছে। বাঁধন নিজের বুক ভরা শ্বাস নিতে নিতে রূপার থমথমে মুখের দিকে তাকাতো। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটিয়ে বলে উঠল, তুই এখনো জ্ঞান হারাসটি রূপ? আমি তো ভাবছি এতক্ষণে হয়তো তুই তোর স্বভাবত জ্ঞান হারিয়ে ফেলেছিস, কিন্তু এখন দেখি বড় বড় চোখ করে রাগ নিয়ে তাকিয়ে আছিস আমার দিকে। কি ব্যাপার বলতো? তোকে রাগান্বিত অবস্থায় তোর সাথে রোমান্স করতে আসলে দেখি তুই একটুও কাঁপিস না, অথচ এমনিতেই আমি সাধারণভাবে তোর কাছে আসলে তুই থরথর করে কাঁপতে থাকিস। রূপা নিজের সমস্ত ক্ষোভ আর অপমান এক করে রাগে চিৎকার করে উঠল। অসহ্য নির্লজ্জা পুরুষ একটা। একটু আগে ড্রয়িং রুমে অন্য একজনকে জড়িয়ে ধরে থাকা হচ্ছিল, আর এখন এখানে এসে আমাকে চুমু খাওয়া হচ্ছে। লজ্জা করে না আপনার? রূপার ঝাঁঝালো কথার পিঠে কোনো উত্তর না দিয়ে বাঁধন শব্দ করে রূপার ঠোঁটে আরও একটা গভীর চুমু খেলো। তারপর তার টকটকে লাল হয়ে থাকা গাল ছোট ছুঁয়ে পরম মায়ায় বলল, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আনচিকে জড়িয়ে ধরিনি রূপ, আর না আনচি আমাকে ওভাবে ধরেছে। তোর এই ছোট্ট মনের নোংরা চিন্তাগুলো এবার বন্ধ রাখ, আর লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে চল। ওরা বাইরে আমার ওয়াইফের সাথে দেখা করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে। রূপা বাঁধনের চওড়া বুকে হাত দিয়ে সজোরে একটা ধাক্কা দিয়ে মুখ ফিরিয়ে বলল, যাব না আমি, চলে যান এখান থেকে আপনি। বাঁধন রূপার চোখের দিকে সোজা তাকিয়ে শান্ত সুরে বলল, যাবি না? রূপা জেদ ধরে বলে, না। সত্যি যাবে না? বললাম তো যাব না। রমণীর এই অবাধ্য জেদ আর মুখের উপরে সরাসরি না শব্দটা পুরুষটিকে যেন আরও বেশি বেসামাল আর উগ্র করে তুলল। সে মুহূর্তের মধ্যেই নিজের মুখটা ডুবিয়ে দিল রমণীর উন্মুক্ত গলার ভাঁজে। রূপার দুই হাতে এক করে মাথার উপরে শক্ত করে চেপে ধরে মসৃণ ঘাড়ের উপরে নিজের নাক ঘষতে ঘষতে গোল লাগা নেশালা কণ্ঠে বলল, নো প্রবলেম বেবি, তুই তাহলে এখানেই শুয়ে থাক, আর আমার ওই পাগলামিগুলো নীরবে সহ্য কর। বাঁধনের আস্মিক ও তীব্র আক্রমণে রূপার সারা সর্বাঙ্গ এক অলৌকিক শিহরণ খেলে গেল। তার ভেতরটা ছটফট করে উঠল। সে নিজের সমস্ত কম্পন আড়াল করার চেষ্টা করে কোনো রকমে চড়ানো গলায় বলল, দেখুন, ভালো হবে না কিন্তু, আমার উপর থেকে উঠুন বলছি। কিন্তু সেই মিনতি এই কামনাসিক্ত পুরুষের কানে পৌঁছালো না। বাঁধন নিজের ভেজা ঠোঁট দিয়ে রমণীর টি শার্টটা কাঁধ থেকে কিছুটা নিচে নামিয়ে ফেলল। মুহূর্তে উন্মুক্ত হয়ে উঠল রমণীর কিছুটা কাঁধ। সাথে সাথে রমণী সেই উন্মুক্ত ফর্সা কাঁধের উপরে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সে। তীব্র একটা শিহরণে থরথর করে কেঁপে উঠল রূপা। তার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো, কিন্তু পুরুষটি সেখানেই থামল না। সে যেন এক গভীর নেশায় ডুবে গিয়ে রমণীর পুরো ঘাড় ও গলার আশেপাশে একে অপরের পর এক তৃষ্ণার্ত চুমু খেতে থাকলো। তার প্রতিটি ঠোঁটের ভেজা ও তপ্ত স্পর্শ রূপার সারা শরীরে অদ্ভুত অবস্থা ধরা কম্পন ধরিয়ে দিচ্ছে। রূপা নিজের ঠোঁট দুটো দুই দাঁত দিয়ে চেপে ধরে রাগে আর পুষতে পুষতে বলে, কি হচ্ছে কি এসব? ছাড়ুন আমাকে। বাঁধন রূপার ঘাড়ের নরম চামড়ায় ঠোঁট ডুবিয়ে রেখেই ডুবন্ত গলায় জবাব দিল, কি ইয়ামি, তুই এইভাবে রাগ করে থাক রূপ, সহজে রাগ কমাবি না একদম, আর আমি এভাবে সারাক্ষণ তোকে আদর করব। রূপা নিজের চোখ দুটো বড় বড় করে রাগি গলায় বলল, এবারে কিন্তু বেশি বেশি হচ্ছে। বাঁধন আর কোনো কথা না বলে ঝটপট করে রূপা ঠোঁটে আরও একটা গভীর চুমু খেলো। তারপর তার কাঁধের ফর্সা অংশে হালকা একটু জোরে কামড় বসালো। অসভ্য একটা। ব্যথায় আর তীব্র শিহরণে রূপার মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হতেই বাঁধন তার গাল দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, লিসেন টু মি বেবি, তোকে আমি কোনো কিছুই কম দেব না। আমার সবটাই তোর, আমার ভালোবাসা, আমার আদর সব তোর, এমনকি আমার ভেতরের প্রাণটাও তোর নামে লিখে দেওয়া। রূপা তীব্র অভিমানে মুখটা এদিক ওদিকে ঘুরিয়ে নিয়ে বলল, বুকের ভেতরে কয়জনকে রেখে এত ভালোবাসা দেখাতে এসেছেন মিস্টার বাঁধন রহমান? বাঁধন মুহূর্তেই থমকে গেল। সে রূপার মুখের পানে চেয়ে ভুবন ভোলানো একটা চওড়া হাসি দিল। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নিয়ে গিয়ে আলতো করে লয় মিলিয়ে গেয়ে উঠল, এই বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি, সব যতনের সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি। বাঁধনের মিষ্টি কানের সুরে মুহূর্তের মধ্যে থমকে গেল রূপা। তার মনে হলো কোনো একটা মায়াবী রাজকুমার যেন তার কানে কানে গভীর ভালোবাসার কথা আওড়ে গেল। রূপার এই নীরবতা আর শান্ত রূপ দেখে বাঁধন ঠোঁট ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর আলতো করে রূপার নরম গালে হাত রেখে তার চোখের গভীরে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, বিলিভ মি মাই হার্ট, আমি সেভাবে আনসিকে জড়িয়ে ধরিনি, আর আনসিও না। ও সত্যিই খুব ভালো একটা মেয়ে। প্লিজ সোনা, একবার আমার সাথে বাইরে চল, ওদের সাথে কথা বল, তারপর তুই নিজের চোখে দেখে শোনা কেমন। প্লিজ বেবি, জাস্ট একটা বার আমার কথাটা রাখ। বাঁধনের এমন একতি আর নরম সুরে কথাগুলো রূপার ভেতরে জমে থাকা অভিমানের পাহাড় চাকা নিমিষেই গলিয়ে দিল। তার রাগটা কিছুটা শীতল হয়ে এলো। সে একটু নিচে সরে আস্তে করে বলল, ঠিক আছে চলুন।
বাঁধনের চোখে মুখে খুশির জোয়ার রয়ে গেল। সে আর 1 সেকেন্ডের সময় নষ্ট না করে রূপার গালে শব্দ করে একটা চুমু খেয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। তারপর বাঁধন রূপার হাতটা পরম শান্তিতে নিজের হাতের মুঠোয় পুরো ড্রয়িং রুমের দিকে এগিয়ে নিয়ে গেল। ড্রয়িং রুমে তখন আনসি, নিক্স, ওমর আর জেইন চারজনে মূর্তির মতো চুপচাপ বসে আছে। পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাঁধন রূপাকে সাথে নিয়ে ঠিক সবার সামনে এসে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্রই আনসি সোফা ছেড়ে ছুটে প্রায় আসলো। তারপর রূপাকে চমকে অবাক করে দিয়ে তাকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আই এম সো সরি রূপা, আমি আসলে জানতাম না যে তুমি এভাবে রাগ করবে। প্লিজ আমার উপরে আর রাগ করে থেকো না। আনসির এই আসমিক আচরণে রূপা যেন পুরো থমকে গেল। একটা বিদেশি মেয়ে তাকে এভাবে আপন করে জড়িয়ে ধরবে, তা সে কল্পনাও করতে পারেনি। সে যেন ক্ষণিকের জন্য মুখের ভাষাটুকু হারিয়ে ফেলল। ওদিকে রূপাকে নীরব থাকতে দেখে আনসি ভাবল, রূপা হয়তো এখনও তার মন কষ্টে চেপে রেখেছে। সে মুহূর্তে রূপাকে ছেড়ে দিয়ে তার নরম দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বেশ আকুল হয়ে বলল, রূপা প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি বাংলাদেশের কালচার বা নিয়মকানুনের বিষয়ে তেমন একটা জানি না। আমাদের বিদেশে এরকম আবেগে বা খুশিতে যে কাউকে জড়িয়ে ধরা যায় কেউ কিছু মনে করে না। আর আমি ঠিক ওখানকার নিয়মেই বাঁধনকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্যকে জড়িয়ে ধরিনি। বাঁধন আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ও ওখান থেকে চলে আসার পর আমরা সবাই ওকে অনেক মিস করেছি। তাই তো ওকে না জানিয়ে হুট করে সবাই মিলে বাংলাদেশে চলে আসলাম। আর হঠাৎ ওকে চোখের সামনে দেখে নিজেকে সামলাতে পারিনি, জড়িয়ে ধরে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। আনসির এমন অমায়িক ব্যবহার, অপকটে স্বীকারোক্তি আর চোখের ভেতরে সরলতা দেখে এখন রূপার নিজের ভেতরে এক তীব্র অপরাধবোধ কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবলো, কেন যে সে কিছু না জেনে না শুনে এভাবে রাগ করে সবার সামনে থেকে কেঁদে কেঁদে চলে গেল। নিজেকে বড্ড ছোট মনে হতে লাগলো তার। রূপাকে এভাবে মাথা নিচু করে থাকতে দেখে কোনো উত্তর না পেয়ে আনসি কিছুটা মন খারাপ করে আবার বলল, কথা বলবে না আমার সাথে? রূপা নিজের লজ্জা আর অস্বস্তিতে মাথাটা একটু নিচে করে ফেললো। নিজের হাত দু হাতে মুচড়াতে মুচড়াতে আমতামতা করে বলল, এই মানে আপু সরি, ভুলটা আমার নয়, আসলে আমারই ছিল। রূপার লজিক লাজুক ভঙ্গি দেখে আনসি কিলকিল করে হেসে উঠল। বরং মায়ায় রূপার থুতনি ধরে মাথাটা সোজা করে চোখের দিকে তাকিয়ে বলল, বুঝেছি, তোমার আমার বন্ধুকে নিয়ে বড্ড বেশি সিরিয়াস। আর সেটাই তো স্বাভাবিক, এটাই তো খাঁটি ভালোবাসা। যাই হোক, আমি আনছি তোমার হাজব্যান্ডের একদম ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আনসির মুখের আন্তরিক হাসি দেখাই রূপার ভেতরের সব জড়তা কেটে গেল। সে মৃদু হেসে বলল, আমি রূপা। আনসি আবারও হেসে ফেলল, যেটা অনেক আগেই জেনে গিয়েছি। ঠিক তখনই নিক্সি সোফা সেরে এগিয়ে আসলো। সে রূপার দিকে তাকে মিষ্টি হেসে বলল, আমি নিক্সি, কেমন আছো রূপা? রূপা নিক্সির দিকে তাকে নরম গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। এরপর বাঁধন একে একে ওমর আর জেইনের সাথেও রূপার পরিচয় করে দিল। প্রথম দিকে সেই ভুল বোঝাবুঝি আর অস্বস্তিগুলো ভুলে রূপা খুব অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ মিশুক হয়ে উঠল। বাঁধন সবার পছন্দের কথা চিন্তা করে রাতের খাবারের জন্য বাইরে অর্ডার করে দিল। সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসে জমজমাট আড্ডায় মগ্ন হলো। বাঁধন, আনসি, নিক্সি, ওমর আর জেইনের সাথে পুরনো দিনের হাজারো স্মৃতি নিয়ে হেসে হেসে কথা বলছে। রূপা একপাশে চুপচাপ বসে আছে আর তাদের সেই আনন্দের মুহূর্তগুলো দেখছে। বিদেশি মানুষেরা যে এতটা অমায়িক, বন্ধুসুলভ আর ভালো মনের হতে পারে, তা তো হয়তো বাঁধনের এই বন্ধুদের না দেখলে রূপা কোনোদিনই জানতেই পারতো না। তার মনের ভেতরের শেষ সংশয়টুকু দূর হয়ে গেল। হঠাৎ আড্ডার মাঝে বাঁধন সোফায় একটু আয়েস করে গা এলিয়ে দিয়ে বসলো। সে আর চোখে একবার রূপার নাজুক মুখের দিকে তাকিয়ে নিল। তারপর ঠোঁটের কোনো একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে আনসির দিকে চেয়ে বলল, আনসি শোন। অ্যান্সি ওমরের সাথে একটা বিষয়ে হাসাহাসি করছে। বাঁধনের ডাক শুনেছে, চট করে গাড় গড়িয়ে জবাব দিল, বল, শুনতেছি। বাঁধন আবার আর চোখে রূপার দিকে তাকালো। রূপা তখন এমন একটা থমথমে মুখ করে সোফায় বসে আছে, যা দেখে স্পষ্ট মনে হচ্ছে আগামী 5 মিনিটের মধ্যে সেটি কারো কপালে রান্নাঘরের শক্ত ঘণ্টা বেল এনে ভাঙবে। বাঁধন অবশ্য সেই চণ্ডীরূপ দেখেও পুরোই নির্বিকার। সে অ্যান্সির দিকে তাকিয়ে যে বেশ আয়েস করে বলে, তুমি আমার বউরে এভাবে মাঝে মাঝেই রাগাই দিবি। যদি প্রতিদিন ওকে একটু একটু করে রাগাইতে পারোস, তাহলে তোরে আমি প্রতিদিন একটা কইরা আমাদের বাংলাদেশের স্পেশাল জিলাপি কিনে খাওয়াবো। আনসি বাঁধনের এমন অদ্ভুত শর্ত শুনে সঙ্গে সঙ্গে নিজের ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, হোয়াট ইজ জিলাপি? এটা কি জিনিস? আর তাছাড়া আমি তোর ওয়াইফকে কেন হুদাহুদি রাগাবো? বাঁধন এবার নিজের মুখের সমস্ত চপলতা মুছে একদম গম্ভীর মুখ করে আনসির দিকে তাকালো।
তাকে দেখে মনে হচ্ছে সে যেন এই মুহূর্তে দেশের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। সে অত্যন্ত ধীরস্থির গলায় বলল, কারণ আমার বউ স্বাভাবিক অবস্থায় সুস্থ মাথায় রোমান্স করতে গেলে ঝটপট জ্ঞান হারাইয়া ফেলে, কিন্তু ও যখন প্রচণ্ড রেগে থাকে তখন আমি ডার্ক রোমান্স করলেও আমার বউ সহজে জ্ঞান হারাই না। বাঁধন 1 সেকেন্ডের জন্য থামলো, তারপর ঘাড় ঘুরিয়ে সোজা রূপার দিকে তাকালো। রূপার চোখ দুটো তখন বাঁধনের ওই নির্লজ্জ স্বীকারোক্তিতে শুনে এমনিতেই গোল হয়ে গিয়েছে। বাঁধন তার দিকে তাকিয়ে আবারও আনসির উদ্দেশ্যে বলল, যার জলজান্ত প্রমাণ আমি নিজেই দেখতে পাচ্ছি। আনসি ধীরে ধীরে একবার রূপার সেই লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকালো, তারপর আবারও চরম বিস্ময় নিয়ে বাঁধনের দিকে চাইলো। তুই তো তোর বউকে রাগিয়ে তারপর রোমান্স করবি? বাঁধন খুব স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতে মাথা নাড়ল। আনসি নিজেকে ধরে রাখতে পারল না, সে সোফায় সোজা হয়ে বসে বলল, ইউ আর সাইকো বাঁধন। বাঁধন ঠোঁটের কোণে চেনা বাঁকা হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ। আনসি বাঁধনের এমন সাবলীল উত্তর শুনে পুরো হতভম্ব হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, আবার একটা, আমি তোকে গালি দিয়েছি, এটা আমি প্রশংসা হিসেবেই নিলাম। বাঁধন আবার রূপার দিকে তাকালো, তারপর আনসির দিকে ঝুঁকে বেশ নিচু গলায় বলল, তুই বরং ওকে আরেকবার যে কোনো উপায়ে রাগাই দিস। আনসি এবার নিজের চোখ দুটো কপালে তুলে বলে, কেন রে? বাঁধন একদম শান্ত ও গম্ভীর গলায় উত্তর দিল, এবার সুযোগ বুঝে পাশরটা ছাইরা নেমু। রূপা রাগে আর চরম লজ্জায় সোফার উপর থেকে একটা কুশন বালিশ তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল বাঁধনের দিকে। বাঁধন অবশ্য বেশ পাকা খেলোয়াড়ের মতো এক হাতেই ওটা কাজ ধরে ফেললো। ওমর বাঁকা হেসে বাঁধনের দিকে চেয়ে কৌতূহলী গলায় বলল, তার মানে তুই এখনও পারছেন? বাঁধন একটুও না লুকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাসিচোখ মাথা নাড়ল। তার এই স্বীকারোক্তি শোনা মাত্রই জেইন রূপার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে হালার পুত, দেখ তোর বউ রেগে পুরো ফায়ার হয়ে গিয়েছে। বাঁধন রূপার পানে চাইল, রাগে ফুসতে ফুসতে তীব্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। বাঁধন দুষ্টুমি করে বলল, ওইভাবে বাঘিনীর মতো তাকিয়ে আছিস কেন? কামড়ে খেয়ে ফেলবি নাকি? রূপা মুখে কিছু বলল না, রাগে সোফা থেকে আরও একটা বালিশ তুলে সজোরে বাঁধনের দিকে ছুঁড়ে মারল এবং ফুসতে ফুসতে হনহন করে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে থাকা অ্যান্সি, ওমর আর জেইন একযোগে উচ্চস্বরে হেসে উঠল। শুধু বাঁধন বাদে সে রূপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসছে। নিক্স এগিয়ে এসে বাঁধনের পাশে বসলো, তার কাঁধে আলতো করে একটা চাপড় মেরে বলল, শুধু শুধু মেয়েটাকে ওভাবে সবার সামনেই রাগিয়ে দিলি কেন বলতো? বাঁধন কুশনটা সোফার এক পাশে রেখে খুব নির্মমভাবে জবাব দিল, ভালো লাগলো তাই রাগিয়ে দিলাম। আনসির ওপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুগ্ধতার সুরে বলে, ও দেখতে কিন্তু অনেক মিষ্টি, বাংলাদেশি মেয়েরা যে এতটা মিষ্টি হতে পারে সেটা আমি আগে জানতামই না। জেইন এতক্ষণ রূপার চেহারায় গড়নটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছিল। সে চিবুকে হাতড়ে বলল, কিন্তু রূপার চেহারাটা কেমন জানি একটা বিদেশি টাইপ কাটিং আছে, যদিও পুরোপুরি বাংলাদেশি। বন্ধুদের এই আলোচনা শুনে বাঁধন এবার সোফায় সোজা হয়ে বসলো। সে বেশ গম্ভীর গলায় বলল, বিদেশি মানুষের চেহারায় বিদেশি কাটিং আসবে না তো কি আমাদের দেশের কাটিং আসবে? অ্যান্সি জেইনের কথায় খেয়ে ধরে নিজের পুরো কুচকে ফেলল, বিদেশি মানে তুই কি বলতে চাস? বাঁধন একটা দীর্ঘশ্বাসে ফেলে সবার মুখের উপরে তাকালো, চরম সত্যটা প্রকাশ করে শান্ত গলায় বলল, রূপা আসলে বাংলাদেশি নয়, ওর জন্ম কানাডায় একটা নামকরা খ্রিস্টিয়ান বংশে। বাঁধনের মুখের এই একটা বাক্য শোনা মাত্র ড্রয়িং রুমে চারজন যেন আকাশ থেকে পড়ল। তারা একযোগে তীব্র চিৎকার বিস্ময়ে বলে উঠল, হোয়াট? বাঁধন নিজের দুই কানে হাত দিয়ে চেপে ধরে চরম বিরক্তি কণ্ঠে বলল, আরে আস্তে, কানের পর্দা ছিঁড়ে ফেলবি নাকি বেকুবের দল? জেইন আর এক মুহূর্ত তর সইতে পারল না। সে ঝড়ের গতিতে সোফা থেকে উঠে এসে সোজা বাঁধনের সামনে ফ্লোরে হাঁটু করে বসল। বাঁধনে দুই হাঁটু খামচে ধরে আকুল হয়ে পড়ল, রহস্যটা কি বলতো? রূপা বিদেশি মানে তুই নিজে একজন সাচ্চা মুসলিম হয়ে একটা খাঁটি বিদেশি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেললি কিভাবে? আনসিও সোফায় বাঁধনের আরও একটু ঘেঁষে বসলো। ওমর জেইনের এই বাকুলতা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও সোফা ছেড়ে এসে জেইনের পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। সবার চোখে মুখে একটা তখন বিশাল রহস্যের উন্মোচনে তীব্র কৌতূহল। আনসি বাঁধনের হাত ঝাঁকিয়ে বলল, বল না দোস্ত, তুই রূপাকে ঠিক কোথায় পেলি? বাঁধন আর বন্ধুদের কাছে কিচ্ছু লুকালো না। সে এক এক করে রূপার অতীত, কানাডায় সেই খ্রিস্টিয়ান বংশের পরিচয় থেকে শুরু করে তাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঝড়ঝাপটার ইতিহাস বিস্তারিত খুলে বলল। বাঁধনের মুখের অবিশ্বাস্য কাহিনী শুনে ড্রয়িং রুমে চারজনের চোখ চরকাচ উঠে গেল। জেইন নিজের মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এত বড় ঘটনা ঘটে গেল তোর লাইফে? নিক্সে বিস্ময় ঢোকিলে বলল, তার মানে তুই কোনো সাধারণ মেয়ে না, সরাসরি মাফিয়া ডনে মেয়েকে বিয়ে করেছিস। ও বড় অবিশ্বাস্য হিসেবে একদমই পাত্তাই দিল না।
সে হাত নেড়ে তাচ্ছিল্যের সুরে বলল, ধর এতে কি হয়েছে? রূপার বাবা তো মারাই গিয়েছে, এখন কি করবে সে? কবর থেকে এসে ভূত হয়ে উঠে এসে বাঁধনের বাসরে বাধা দেবে নাকি? নিক্সি ওমরের এই ফাজিল মার্কা কথা শুনে আর সহ্য করতে পারল না। সে সাথে সাথে ওমরের মাথায় একটা শক্ত চারটি মেরে বলল, ভূত হয়ে উঠে এসে সবার আগে তোর একটা হাতের মতো ঘাড়কে মটকে দেবে দেখিস। ওমর নিজের মাথায় হাত বুলিয়ে দাঁত কিরমির করে বলল, আর তোর ওই ঝাঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবে ডাইনে বুড়ি। নিক্সির রাগে সোফায় সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, কি বললি তুই? আমি চাইনি। ওমর নিজের দুই হাত তুলে বলল, আহা ভুল হয়ে গিয়েছে, চরম ভুল। সরি, তুই আসলে ডাইনি নোস, তুই হচ্ছিস অ্যানাকোন্ডা সাপ। নিক্সি এবার রাগে পুরো অগ্নিশর্মা হয়ে গেল। সে এক ঝটকায় ফ্লোরে ঝুঁকে সে এসে ওমরের মাথায় চুল শক্ত করে টেনে ধরে বলল, তুই নিজে কি? তুই হচ্ছিস মাটির নিচে লুকিয়ে থাকা ড্রেনে থাকা ওটা ওটা একটা ভেজা ইঁদুর। ওমর ব্যথায় কেকিয়ে ওঠে, সাথে সাথে নিক্সির মাথার চুল খামচে ধরে টেনে বলল, চুল ছাড় কইতাছি, ওরে আমার নাইজেরিয়ান জানি, না হলে তোর ওই কুকালারের মেকআপ করা চুলগুলো একটা একটা করে ছিঁড়ে নিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, তখন বুঝবি। চুল ছাড় বলছি, ট্রেনের ইঁদুর। তুই আগে ছাড় অ্যানাকোন্ডা। বাঁধন নিচে দুই হাত দিয়ে সোফায় একটা সজোরে থাপ্পড় মেরে রাগে গলায় ধমক দিয়ে বলে, থামবি তোরা নাকি ঘাড় ধরে ঘর থেকে বের করে দেব? বাঁধনে পাখির মতো ধমক খেয়ে দুজনে ভয় পেয়ে ছিটকে গেল এবং তড়িঘড়ি করে একে অপরের চুল ছেড়ে দিয়ে যার যার জায়গায় সুরি সুরি করে বসে পড়ল। ওমরের মাথায় চুল তখন পাখির বাসার মতো খাড়া হয়ে আছে, আর নেক্সি পুষতে পুষতে নিজের গোকালারের চুলগুলো সোজা করতে ব্যস্ত। বাঁধনের রাগী মুখের সামনে আর কেউই একটা কথাও বলার সাহস পেল না। ড্রয়িং রুমে এক ঝটকায় পিনপতন নীরবতা নেমে এলো। সবাই চোরের মতো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর পুরো ঘরে থমথমে ভাবটা কাটতেই আনসি আলতো করে বাঁধনের কাঁধে হাত রাখলো। সে অত্যন্ত আন্তরিক নরম গলায় বলল, আমরা যতদিন আছি তোর পাশে আছি দোস্ত, যে কোনো বিপদে আমরা চারজন তোর পাশে থাকবো। আনসের ভরসা জাগানো কথায় বাঁধনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, বিদেশে গিয়ে আর কিছু পাক বা না পাক, এমন কিছু হীরার টুকরো মনের মতো বন্ধু সে পেয়েছে যাদের জন্য সত্যি বুক ফুলিয়ে গর্ব করা যায়। তার কিছুক্ষণের মধ্যেই মেইন দরজা কলিং বেলটা বেজে উঠল। ডেলিভারি ভ্যান রাতের খাবার নিয়ে চলে এসেছে। বাঁধন খাবারগুলো রিসিভ করার পর সবার ভেতরে গুমট ভাবটা একদম কেটে গেল। এরপর ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে হাসতে হাসতে একে অপরে কেক খেপিয়ে আড্ডা দিতে দিতে রাতের খাওয়া শেষ করলো। রূপাও এতক্ষণ সবার সাথে বেশ সহজ হয়ে একটু এত হাসি মুখে কথা বলল। খাওয়া দাওয়া শেষ করে এবার ঘুমানোর পালা। বাঁধনের পুরো ফ্ল্যাটে ঘুমানোর ব্যবস্থা একটু সাজিয়ে নিল। সে রূপার দিকে তাকিয়ে আনসি আর নিক্সকে বলল, তোরা আজ রাতে রূপার সাথে ওই রুমে গিয়ে শো। আনসি আর নিক্সিও শাসন্তে রাজি হয়ে রূপার সাথে ওই রুমে চলে গেল। আর ওদিকে বাঁধন জেন আর ওমরকে সাথে নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে রূপার চোখে যেন আজ আর ঘুমই নেই। বিছানার এপাশ ওপাশে শুয়ে আসলে ইদানিং বাঁধনের শক্ত চওড়া বুকে মাথা গুজে নিশ্চিন্তে ঘুমানোটা তার একটা প্রত্যাহিক অভ্যাস হয়ে গিয়েছে। বাঁধনের সেই চেরা পুরুষালী গায়ের গন্ধ আর ওই নিরাপদ আশ্রয়ে ছাড়া আজকাল যেন তার ঘুমই আসে না। মনের ভেতরে একটা তীব্র শূন্যতা আর বাঁধনের জন্য এক অদ্ভুত টাট অনুভব করতে লাগলো সে। তবুও এখন আর কোনো উপায় নেই। সবার সামনে নিজের অস্থিরতা আড়াল করতে সে শুধু জোর করে চোখ দুটো বন্ধ করে পড়ে থাকলো। রাত তখন একদম নিঝুম হয়ে এলো। ঘড়ি কাটা তখন শেষ রাতে জানান দিচ্ছে। রূপার ক্লান্ত মন আর অবাধ্য চোখের পাতা দুটো এতক্ষণে কিছুটা ভারী হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সে গভীর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। পরের দিন বাঁধন সরাসরি অফিস থেকে নিজের জিপ গাড়িটা নিয়ে চলে আসলো এবং সবাইকে নিজের দেশ ঘুরিয়ে দেখানোর জন্য বেরিয়ে পড়লো। রূপাকে তার কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে বাঁধন বেশ গম্ভীর কণ্ঠে বলল, এক্সামের পর একদম গেটের কাছে দাঁড়িয়ে থাকবি, আমি তোকে নিতে আসবো। আর মন দিয়ে লিখবি, কোনো সমস্যা হলে আকাশকে বলবি। ইট উইল বি রিমেম্বার। রূপা বাথরুমের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ল। গাড়ির ভেতর থেকে আনসি সাথে সাথে রূপার দিকে হাত নেড়ে মিষ্টি করে বলল, বাই রূপা, খুব ভালো করে এক্সাম দিও, বিকেলে আবার দেখা হবে। বাঁধন গাড়ি স্টার্ট দিয়ে বৌদ্ধদের নিয়ে চলে গেল। কলেজের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই রূপার সাথে বৃষ্টির দেখা হয়ে গেল। দুই বান্ধবী এক্সাম দিয়ে টুকটাক কথা বলতে বলতে পরীক্ষার হলের দিকে এগিয়ে গেল এবং ক্লাসে প্রবেশ করলো। বসার পর রূপা পাথরে সে বিদেশি ফ্রেন্ডসদের আসা কথা বলে বেশ উৎসাহ নিয়ে বৃষ্টিকে বলল। বৃষ্টিও সব শুনে খুব খুশি হলো। সময়ের নিজস্ব গতিতে পরীক্ষা শুরু হয়ে গেল। ফাইনাল বেল পড়তেই পুরো হলের মধ্যে এক পিলপতন নীরবতা নেমে আসলো এবং সবাই চার চার খাতায় লেখায় তুমুল পিচি হয়ে পড়ল। আজ তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। লেখার মাঝে বৃষ্টি হুট করে একটা প্রশ্নের উত্তর মেলাতে পারল না। কিছুতেই মনে পড়ছে না। প্রশ্নটা দেখে তার মনে হচ্ছে এটা সিলেবাসের যেন একদম বাহির থেকে এসেছে।
সে উত্তরটা মনে করার চেষ্টা করতে করতে নিজের কলমটা নিয়ে আঙ্গুলের ফাঁকে অনবরত মোস্টামুষ্টি করতে থাকলো। সে রূপাকে একটু জিজ্ঞেস করবে, তারও কোনো উপায় নেই, কারণ রূপা তার থেকে অনেকটা দূরে অন্য একটা ব্রেঞ্চে পড়েছে। বৃষ্টির মুখটা মুহূর্তেই চরম অসহায় হয়ে এলো। ঠিক তখনই কলেজের একজন দায়িত্বপ্রাপ্ত স্যারের সাথে পরীক্ষার নানা বিষয়ে কথা বলতে বলতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল আকাশ। হঠাৎ তার তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে পড়ল ওই ক্লাসমেটের জানালার দিকে। সে দেখতে পেল বৃষ্টি লেখা পুরোপুরি বন্ধ করে দিয়ে কলমটা ধরে অবাধ্যের মতো মোস্টামুষ্টি করেছে। মুহূর্তেই আকাশের ঘন ভ্রুচোরা কুচকে আসলো। পরীক্ষা চলছে, অথচ লেখা বন্ধ করে মেয়েটা এভাবে চুপচাপ বসে আছে কেন? নিজের ভেতরে কৌতূহল আর দ্বিমত সামলাতে না পেরে আকাশ সাথে সাথে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি ওই ক্লাসরুমে প্রবেশ করলো। আকাশকে হঠাৎ হলের ভেতরে ঢুকতে দেখে অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে এক ঝটকায় সোজা হয়ে বসে পড়ল। বৃষ্টিও হুট করে আকাশকে নিজের সামনে দেখে ভেতরে ভেতরে তীব্রভাবে কেঁপে উঠল। সে সাথে সাথে মাথাটা একদম নিচু করে ফেলল। তার বুকের ভেতরটা ভয়ে তরম তরম করে কেঁপে চলেছে। আকাশ ধীর পায়ে হেঁটে সোজা বৃষ্টির বেঞ্চের পাশে এসে দাঁড়ালো। নিজে দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে বৃষ্টির নিচু হয়ে থাকা মুখের পানে চেয়ে অত্যন্ত গভীর কণ্ঠে প্রশ্ন করল, ইজ দেয়ার এনি প্রবলেম বৃষ্টি? আকাশের গম্ভীর ও ভারী কণ্ঠস্বর শুনে আবারও শিউরে উঠল বৃষ্টি। সে নিজের থরথর করে কাঁপতে থাকা গলায় কোনো রকমে আমতামতা করে উত্তর দিল, না না স্যার, কোনো কোনো সমস্যা নেই। আকাশ নিজের তীক্ষ্ণ দৃষ্টি বৃষ্টির চোখের উপরে স্থির রেখে শান্ত গলায় বলল, বৃষ্টি, একদম মিথ্যে বলবে না। আমি চাইলেই কিন্তু এই মুহূর্তে তোমাকে ক্লাস থেকে বের করে দিতে পারি। কোনো কোশ্চেনের সমস্যা হচ্ছে সেটা পরিষ্কার করে বলো। বৃষ্টির বুঝতে আর বিন্দুমাত্র বাকি নয় যে এই হিটলার স্যার কোনো একটা কোনোভাবেই ঠিকই বুঝে গিয়েছে যে প্রশ্নে কলকধাতায় পড়েছে বৃষ্টি। তবুও বৃষ্টিকে এভাবে নিরুত্তর চুপচাপ থাকতে দেখে আকাশ এবার বেশ চড়া সুরে ধমক দিয়ে বলল, হোয়াট হ্যাপেন? কানে শুনতে পাওনি আমি কি বলেছি? উত্তর দাও। বৃষ্টি কাঁপতে কাঁপতে নিজের প্রশ্নপত্রটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে অপরাধীর মতো নিচে গলায় বলল, স্যার, এই প্রশ্নের উত্তরটা কোনোভাবে মানতে পারছি না। আকাশ নিচে ঘন ভ্রুজোড়া কুচকে প্রশ্নটার দিকে তাকালো। খুব সহজে একটা সাধারণ জ্ঞান ও সৃজনশীল অংশের প্রশ্ন, অথচ এই সামান্য উত্তরটা নাকি মেয়েটা মনে করতে পারছে না। মনে মনে একটু হাসলেও আকাশ তার গভীর ভাবটা বজায় রাখলো। সে সরাসরি এখানে উত্তরটা বলে দিতে পারছে না, কারণ শিক্ষকের মুখ থেকে উত্তর শুনলে হলের বাকি ছাত্রছাত্রীরাও তখন সুযোগ বুঝে তাকে ডাকাডাকি শুরু করবে, আর তখন সাহায্য না করলে সবাই মিলে একটা ঝামেলা পাকাবে। হঠাৎ আকাশের নিজের মুখের ভাবটা আরও বেশি থমথমে আর রাগী করে ফেললো। সে বৃষ্টির বেঞ্চ ছেড়ে করিডোরের দিকে যেতে যেতে ক্লাসের সবার সামনে বেশ চড়া ও রাগী কণ্ঠে বৃষ্টির উদ্দেশ্যে বলল, ছোটবেলায় আমার দাদি আমাকে একটা অদ্ভুত গল্প শুনিয়েছিল। কেউ নাকি যদি কাজী নজরুল ইসলামকে ভুলে যায়, তবে তার ভূত এসে মাঝরাতে নাকি তার গলা চেপে ধরে। সেই ভয়ের চোটে আমি তখন থেকে কাজী নজরুল ইসলামকে একটু বেশি মনে রেখেছি। তুমিও এবার থেকে ভালো করে পড়াশোনা করো বৃষ্টি, না হলে রাতে কাজী নজরুল ইসলাম তোমাকে এসে ওভাবে গলা টিপে ধরবে। কথাটা বলতে বলতে আকাশ আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। বৃষ্টি তো পুরো হা হয়ে বসে রইল। সে আকাশের এই অদ্ভুত কথার কোনো মাথামুন্ডই বুঝল না। পরীক্ষার হলের মাঝে কাজী নজরুল ইসলামের গলা টিপে ধরে মানে কি? এই হিটলার স্যার কি পাগল হয়ে গেল নাকি? হঠাৎ কাজী নজরুল ইসলাম নামটা মনের ভেতরে খটকা লাগতেই বৃষ্টি চট করে নিজের প্রশ্নপত্রের দিকে তাকালো। 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্নের দিকে চোখ পড়তেই তার চোখ দুটো চড়ক কাজ হলো। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? প্রশ্নটা দেখা মাত্রই বৃষ্টির মাথায় যেন এক নিমিষে বজ্রপাত হলো। বিদ্রোহী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম? তাহলে ভাই, এটা কে না কে পারে? একটা ছোট বাচ্চাও পারে। তার মানে আকাশ তার সরাসরি উত্তর না বলে একদম দাদির গল্পের বাহানায় তাকে 1 নাম্বারের উত্তরটাই এভাবে শিখিয়ে দিয়ে গেল। হিটলার স্যারের এমন বুদ্ধিদীপ্ত উপায়ে নকল সাপ্লাই দেওয়ার কায়দা দেখে বৃষ্টি নিজের ঠোঁট চেপে একালে হেসে ফেলল। পরীক্ষা শেষ হওয়ার ফাইনাল বের পড়তেই রূপা, বৃষ্টি, নাতি আর কেয়া মনে আনন্দে খাতা জমা দিয়ে গল্প করতে করতে ক্লাস থেকে বের হলো। করিডোর পার হয়ে কলেজের মেইন গেটের কাছে আসতেই সীমা বেশ তাড়াহুড়ো করে রূপার দিকে এগিয়ে এসে বলল, তোমার জন্যই এতক্ষণ গেটের কাছে অপেক্ষা করেছিলাম রূপা, আমার সাথে প্লিজ একটু একটা জায়গায় যাবে? রূপা বেশ কৌতূহল নিয়ে সীমার মলিন মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবে সীমা, কি হয়েছে? সীমা নিজের চোখের কোণে জমে থাকা জলটুকু আড়াল করে কাঁদো কাঁদো গলায় বলে, আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আমি এই নতুন শহরে তেমন একটা রাস্তাঘাট চিনি না। ইস্টাতে শরীর খারাপ থাকায় ও যদি পরীক্ষা দিয়ে আগে বাড়ি চলে গিয়েছে, তাই আমি এখন একাই হাসপাতালে যাওয়ার সাহস পাচ্ছি না। আমার ফুপি আর ফুপা অবশ্য আগে ওখানে চলে গিয়েছেন, কিন্তু আমার বড্ড ভয় করছে। সীমার মায়ের এমন বিপদের কথা শুনে রূপা আর কিছুতেই না করতে পারল না। সে সাথে সাথে সীমার হাত ধরে বলল, কোনো চিন্তা করো না সীমা, চলো আমি যাব তোমার সাথে।
পাশ থেকে রূপাকে এভাবেই একা ছাড়তে না পেরে বৃষ্টিও চট করে বলে উঠল, আমিও তোদের সাথে যাব। নাদিয়া আর কেয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। এরপর সীমা, রূপা আর বৃষ্টিকে সাথে নিয়ে একটা খালি রিক্সায় উঠে বসলো। রিক্সায় ওঠার পর সীমা মায়ের চিন্তায় রূপা এতটাই মুশকুল হয়ে পড়ল যে সে সম্পূর্ণ ভুলেই গেল বাঁধন তাকে পরীক্ষার শেষে গেটের কাছে দাঁড়িয়ে থাকতে বলেছিল এবং সে নিজে তাকে নিতে আসবে। ওদিকে রিক্সায় বসে সীমার বুকটা একটা তীব্র অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছিল। সে রূপার দিকে তাকাতে পারছিল না, তাই মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলেছিল। বেশ কিছুক্ষণ চলার পর রিক্সাটা হাসপাতালের সামনে না গিয়ে হুট করে এসে থামলো একদম ফাঁকা জনমানবহীন নদীর পাড়ে। চারপাশটা বড় নিঝুম। রিক্সা থেকে নেমে রূপা আর বৃষ্টি দুজনের চরম অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। রূপা পুরো কুচকে সীমার দিকে চেয়ে বলল, এখানে কেন নিয়ে আসলে সীমা? হসপিটাল কোথায়? সীমা কোনো মতে নিজের গলার স্বর স্বাভাবিক রেখে বলল, আমার সাথে চলো, আমি সব বলছি। সীমা দুজনকে সাথে নিয়ে নদীর পাড়ে একটু ভেতরে চলে যেতেই রূপা কিছু বুঝে ওঠার আগে সীমা হুট করে নিচে ব্যাগ থেকে একটা কালো রঙের রেশমি কাপড় বের করে রূপার চোখে দুটো শক্ত করে বেঁধে ফেললো। রূপা চমকে উঠতেই সীমা মিষ্টি করে বলল, একটা দারুণ সারপ্রাইজ আছে তোমার জন্য। প্লিজ রূপা, কিছু জিজ্ঞেস করো না, চুপচাপ জাস্ট আমার সাথে চলো। রূপা আর বৃষ্টি দুজনেই কেউই আসলে মাথায় খাটাতে পারছে না যে সীমা এই নির্জন নদীর পাড়ে এনে তাদের সাথে ঠিক কী করতে চাইছে। বৃষ্টি একটু ভয় পেলেও সীমার আশ্বাসে চুপ রইল। কিছুক্ষণ পর সীমা রূপার হাত ধরে নিয়ে আসে নদীর একদম সামনে দাঁড় করালো। ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে বৃষ্টির চোখ দুটো বিস্ময়ে বড় ধাক্কায় বড় বড় হয়ে গেল। সে কিছু বলার জন্য যেই না মুখ খুলবে অমনি দেখতে পেল ঠিক রূপার সামনে লাল টকটকে একগোছা গোলাপ ফুল নিয়ে হাঁটু করে বসে পড়ল ইস্তিয়াক। ইস্তিয়াক হাঁটু করে বসে রূপার ওই কালো কাপড়ে বাঁধা চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলল, আমি কোনো কবি নই রূপা, যে একজন কবির মতো সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে তোমাকে প্রপোজ করব। আমি খুব সাধারণভাবেই আজ আমার মনের জমানো কথাটা জানাতে চাই। তবে আজ যে কথাটা আমি তোমাকে বলবো, এই কথাটা আমার দীর্ঘদিনের অপেক্ষার ফসল। বহুদিন ধরে আমি চাতক পাখির মতো অপেক্ষা করেছিলাম এই একটা কথা তোমাকে সামনাসামনি বলার জন্য। আজ অবশেষে এই মহেন্দ্রক্ষণ এসেছে আমার মনে সবটুকু ভালোবাসা তোমাকে জানানোর। রূপা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, না নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ রূপা। ঠিক সেই মুহূর্তেই নদীর পাড়ে একটু দূরে হেঁটে হেঁটে এসে থেমে দাঁড়ালো বাঁধন, আনসি, নিক্সি, ওমর আর জেইন। কিছুক্ষণ আগে রূপার কলেজে যাওয়ার সময় বাঁধন জিপ গাড়িটা ড্রাইভ করার ফাঁকে ফাঁকে হঠাৎ দেখতে পাই রূপা একটা রিক্সা চড়ে অন্যদিকে যাচ্ছে। কলেজের গেটে নেওয়ার কথা থাকলেও রূপাকে এভাবে অন্যদিকে যেতে দেখে বাঁধনের মনে হালকা খাটকা লাগলো। সে সন্দেহের বসে গাড়ি ঘুরিয়ে ওই রিক্সাকে দূরে থেকে নীরবে ফলো করতে করতে এই নির্জন নদীর পাড়ে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে তারা পিছু নিতে নিতে ঠিক এই দৃশ্যটার সামনে এসে দাঁড়ালো। বাঁধন তাদের বাকি সবার মুখে চরম বিস্ময়ে জাস্ট হা হয়ে গেল। নান্সি নিজের চোখ দুটো দলতে দলতে ফিসফিস করে বলে উঠল, ও মাই গড, এটা কি হচ্ছে এখানে? নদীর পাড়টা যেন ক্ষণিকের জন্য একদম থমকে গেল। চারিপাশে ঝড়ো বাতাস বইছে, প্রকৃতিও যেন থমকে দাঁড়িয়েছে। নদীর পাড়ের এই নাটকীয় দৃশ্যটা দেখছে ইস্তিয়াকের গলার আওয়াজে রূপা নিজের চোখ থেকে কালো কাপড়টা টেনে খুলে ফেলল। সামনে তাকাতেই তার দুটো চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সামনে ইস্তিয়াক হাঁটু কেটে বসে তার দিকে একটা লাল গোলাপ পাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তার দিকেও রূপা বেশি অবাক হচ্ছে ইস্তিয়াকের মুখে এসব কথা শুনে। ইস্তিয়াক তাকে ভালোবাসে মানে এসব কি পাগলামি? রূপা চরম ধাক্কা খেয়ে পাশে দাঁড়িয়ে থাকা সীমার দিকে তাকালো। সীমা অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রূপা পুনরায় ইস্তিয়াকের দিকে তাকালো। এমন এক পরিস্থিতিতে কি বলবে সে যেন নিজেই ভেবে পাচ্ছে না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ইস্তিয়াক আবারও আকুল হয়ে বলল, কি হলো রূপা? আমার ভালোবাসা কি অ্যাকসেপ্ট করবে না? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। রূপা এই মুহূর্তে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তার মাথা কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবুও নিজের মেজাজে সামলে মুখ খুলে কড়া কিছু বলতে যাবে ঠিক তখনই নদীর পাড়ের থমথমে আবহাওয়াকে এক লম্হায় চূর্ণ করে দিয়ে একটা ধারালো পুরুষালে শীষ বাজানোর সুর সবার কানে আঁচড়ে পড়ল। শীষের সুর শুনে সবাই একযোগে চরম অবাক হয়ে পেছনে ফিরে তাকালো। রূপাও চট করে ঘাড় ঘোরালো আর পেছনে তাকাতেই যা দেখলো তাতে মুহূর্তের মধ্যে তার আত্মা খাঁচাচাড়া হওয়ার উপক্রম হলো। বাঁধন নিজের দুই পকেটে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একদম শটান হয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে ফুরফুরে মেজাজে শীষ বাজাচ্ছে। তার পেছনে অ্যান্সি, নিক্স, ওমর আর জেন বিস্ময়ে হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। হুট করে এখানে বাঁধনকে এই রূপার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রূপার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। সে ভয়ে বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। ওদিকে অপরাধে বোধে সীমার শরীরও থরথর করে কাঁপছে। ইস্তিয়াক বিরক্তি হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বাঁধন ধীর পায়ে মেপে মেপে কদম ফেলে ওদের দিকে এগিয়ে আসলো। সে একদম রূপার মুখোমুখি এসে দাঁড়ালো।
তারপর উপস্থিতি সবাইকে চরম অবাক করে দিয়ে বাঁধন খুব আয়েসি করে ইস্তিয়াকের কাঁধে নিজের একটা হাত ভার দিয়ে দাঁড়ালো। তারপর ইস্তিয়াকের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, কি ভাই, প্রপোজ করছিলে? তা এভাবে কেউ প্রপোজ করে? একটু তো রোমান্টিক হবি, এর থেকে তো একটা প্রতিবন্ধীও হাজার গুণ ভালো প্রপোজ করতে পারে। ইস্তিয়াক বাঁধনকে চেনে না। সে ঘনপ্রু কুচকে বেশ গম্ভীর ও রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কে ভাই? আর মাঝখান থেকে এসব ফাজলামি কেন করছেন? বাঁধন ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সেটা না জানলেও তোর খুব একটা অসুবিধা হবে না ভাই? তার আগে বল, প্রপোজ কি কেউ এভাবে শুকনো মুখে করে? ইস্তিয়াক মেজাজ সামলে বলল, তো কিভাবে করে? বাঁধন এবার একটা অদ্ভুত বাঁকা হাসি দিল। দাঁড়া, আমি দেখাচ্ছি। কথাটা বলেই বাঁধন রূপার সামনে ভেজা বালুর উপরে ধপ করে হাঁটু পেরে বসে পড়ল। বাঁধনের এই কাণ্ড দেখে ওমর জৈন আনসিরাও তো বটেই রূপাও চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাঁধন আসলে কি করতে চাইছে? বাঁধন রূপার ভয় পাওয়া থরথর করে কাঁপতে থাকা ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। তারপর দুই হাত দুই দিকে মেলে দিয়ে রূপার মায়াবী চোখের গভীরে একদৃষ্টে তাকিয়ে বলল, রূপা, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকে আমার এই বুকের বাপাসটা হঠাৎ চিনচিনে করে উঠেছিল। সেই দিন থেকে আমি সেই চিনচিনে আসল ব্যথাটা বুঝতে পেরেছি। এটা আসলে অন্য কিছুই নয়, তোমাকে গভীরভাবে ভালোবাসার ফেলার মিষ্টি একটা ব্যথা। বিশ্বাস করো রূপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে না পেলে সত্যিই মরে যাব। আই লাভ ইউ রূপা। একটু থেমে নদীর পাড়ের হাওয়ায় নিজের কণ্ঠস্বরটা মিলিয়ে দিয়ে পুরো চিৎকার করে বলে উঠল বাঁধন, আই লাভ ইউ সো মাচ রূপা। বাঁধনের মুখ থেকে বের হওয়া এই তিনটা শব্দ যেন তীব্র বুলেটের মতো গিয়ে রূপার হৃৎপিণ্ড ভেদ করে ভেতরে ঢুকে গেল। রূপার মনে হলো এই মুহূর্তে বাঁধন যেন সত্যিই তাকে হৃদয় উজাড় করে প্রপোজ করলো। তার বুকের ভেতরে হার্টবিট ড্রামের মতো অনবরত পিটাতে শুরু করলো। বাঁধন রূপার দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে এক অদ্ভুত মায়াবী চোখে তাকিয়ে বলল, তো মিস রূপা, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? উপস্থিত সবার ঔৎসুক দৃষ্টি গিয়ে পড়ল একা রূপার ওপরে। রূপার মনের ভিতরে তখন হঠাৎ কী ঘটে গেল সে নিজেও জানতে পারল না। এক অজানা আকর্ষণে আর ভেতরের তীব্র অনুভূতির টানেই সে কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা নিজের নরম হাতটা বাঁধনের দিকে বাড়িয়ে দিল। ইস্তিয়াকের সারা শরীরে রাগে অপমানে রিরি করে জ্বলে উঠল। বাঁধন বিন্দুমাত্র সময় নষ্ট না করে রূপার হাতের পিঠে গভীর একটা চুমু খেল। এবার ইস্তিয়াক আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না। সে ক্ষিপ্ত বাঘের মতো এগিয়ে এসে সজোরে বাঁধনের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল, খানকির পোলা, কে তুই? তোর এত বড় সাহস কি করে হয় ওর হাত ধরার, ওর হাতে চুমু খাওয়ার? ইস্তিয়াকের শার্টের কলার চেপে ধরলেও বাঁধনের মুখের হাসি এক ফোঁটাও কমল না। সে অত্যন্ত শান্ত ও ঠান্ডা গলায় বলল, রিল্যাক্স ব্রো, আগে কলার থেকে হাতটা সরা, চল কোথাও শান্ত হয়ে বসি, তারপর না হয় কথা বলি। ইস্তিয়াক চোখ দুটো বড় বড় করে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর কোন কালের বন্ধু লাগে যে তোর সাথে বসে কথা বলবো? বাঁধন হাত দুটো ওপরে তুলে বেশ নরম সুরে বলল, মাথাটা একটু ঠান্ডা কর ভাই, এভাবে হুটহাট উত্তেজিত হয় স্বাস্থ্যের জন্য একদম ভালো না। ইস্তিয়াক দাঁত কিরমির করে বলল, এখন তোর মতো একটা ছেলের কাছ থেকে আমাকে এসব জ্ঞান শিখতে হবে? সে কথা চার, আগে বল তুই আমার রূপার হাত ধরলি কোন সাহসে? বাঁধনের চোখের ভেতরে শান্ত ভাবটা মুহূর্তে উদাও হয়ে এক হিংস্র রূপ নিল। ঠোঁটের পাকা হাসিটা আরও গাঢ় হলো। সে ধীর স্থির কণ্ঠে অত্যন্ত ধারালো গলায় প্রশ্ন করল, আমাকে সাহসের হিসাব দেখাচ্ছিস কেন? ইস্তিয়াক আবারও এক ধাপ এগিয়ে এসে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে পড়ল, হ্যাঁ, তোকে সাহসের হিসেবেই দেখছি। তুই কোন সাহসে আমার রূপার হাত ধরলি? উত্তর দে। আমার রূপা, আমার রূপা, এই কথাটা বারবার শুনতে শুনতে বাঁধনের ধৈর্যের বাঁধ এবার একেবারে ভেঙে চুরমার হতে শুরু করলো। সে এক ঝটকায় নিজের সাথে কলার ধর থেকে ইস্তিয়াকের হাতটা ছাড়িয়ে দূরে ঠেলে দিল। তারপর গভীর একটা শ্বাস নিয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শান্ত কণ্ঠে বলল, দেখ ভাই, আমি এখানে কোনো ঝামেলা বাড়াতে চাই না, সোজা কথা বলছি, মাথাটা ঠান্ডা কর, তারপর আমরা শান্তভাবে বসে কথা বলি। ইস্তিয়াক যেন একদমই নিজের হুঁশজ্ঞান হারিয়ে ফেলল। সে অন্ধের মতো হিংস্র হয়ে আবারও বাঁধনের শার্টের কলা শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, তুই কোন মাল রে, কে রে যে তোর সাথে বসে আমাকে কথা বলতে হবে? বাঁধন এবার আর নিজের ভেতরে জমে থাকা রাগটা কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় নিজের সাথে কলারটা থেকে ইস্তিয়াকের হাতটা সরিয়ে দিল। পরের মুহূর্তেই তার বুকের সজোরে একটা ধাক্কা দিল। ইস্তিয়াক সেই ধাক্কার প্রকাণ্ড বেগ সামলাতে না পেরে ধপাস করে পেছনের বালির উপরে আঁচড়ে পড়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই বাঁধন পাখির মতো তার ওপরে ঝুঁকে পড়ল। এক হাতে ইস্তিয়াকের গলা দুটো একদম চ্যাপটা করে শক্ত শক্ত আঙ্গুলে চেপে ধরে তাতে দাঁত চেপে পড়ল, আমি তোর আব্বা লাগি। এতক্ষণ তোকে ভালো মানুষের মতো বুঝিয়ে শান্ত মাথায় কথা বলেছিলাম, তোর গায়ে সইছিল না, তাই না? নিজের শক্ত কাল থেকে বাঁধনের জোরালো হাতটা অনবরত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে ইস্তিয়াক ব্যথায় কেঁকে উঠে পড়ল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? গা ছাড় বলছি। বাঁধন ইস্তিয়াকের গলাটা আরও বেশি শক্ত করে চেপে ধরে হিংস্র মুখে বলল, ছাড়বো না, কি করবি তুই? ইস্তিয়াকের চোখ দুটো রক্তবর্ণ করে ধমকের সুরে
তুলে বলল, তুই জানিস না আমি কে, আর আমি কি কি করতে পারি তোর। বাঁধন এক মুহূর্তের জন্য ইস্তেহাকের চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল, তারপর থুতু ফেলার ভঙ্গিতে পরম তাচ্ছিল্যে জবাব দিল, আমার পাল ছেড়ে উল্টে দিবি তুই। ঘটনার আস্মিকতায় পুরো নদীর পাড়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিতি কারোর মাথায় ঢুকছে না। এক মুহূর্তে তাদের ঠিক কি করা উচিত। ওদিকে ভয়ে রূপার সারা শরীর যেন এক নিমিষেই ঠান্ডা বরফের মতো হয়ে আসতে লাগলো। সে বেশ কষ্ট করে নিজের কাঁপতে থাকা শরীরটা টেনে কয়েক ধাপ এগিয়ে আসলো। তারপর ভীষণ কাঁপা কাঁপা গলায় বাঁধনের উদ্দেশ্যে বলল, ভাইয়া ওকে ছেড়ে দিন না প্লিজ। কথাটা শুনে মাত্র বাঁধন নিচু হয়ে থাকা মুখটা তুলে রূপার দিকে তাকায়। গলার কোনো রাগের লেশমাত্র নেই, একদম স্বাভাবিক শান্ত কণ্ঠে বলল, ছেড়ে দিব, তবে একটা শর্তে। রূপা বাকুল হয়ে বলল, কি শর্ত? বাঁধন রূপার ভয় পাওয়ার মুখের দিকে চেয়ে এক চিলতে দুষ্টুমি পড়া হাসি দিল। তারপর ইস্তাকের গালটা আরেকটু চেপে ধরে গম্ভীর মুখে শর্ত দিল, এই মুহূর্তে আমার গালে একটা চুমু খাবি, তারপর চুমুকে মিষ্টি করে বলবি, প্রিয় জামাই চান ওকে ছেড়ে দিন। যদি তুই এটা বলতে পারিস তবেই এই ব্যাটাকে আমি রেখে এখন রেহাই দেব, না হলে পুরো 4টা দিন এই বালটাকে এভাবেই বালিতে চেপে ধরে রাখবো। বাঁধনের মুখে জামাই যার শব্দটা শুনতেই বালিতে পড়ে থাকা ইস্তিয়াক ব্যথায় আর ক্ষোভে চিৎকার করে উঠল, ও কেন তোকে জামাই ডাকবে? তুই কি ওর কে রে? বাঁধন ইস্তিয়াকের দিকে নিজের রক্তচক্ষু নিয়ে তাকালো, মুখে পাকা হাসি ঝুলিয়ে বলল, জামাইকে জামাই ডাকবে না তো কি ডাকবে? শাওয়া ডাকবে। আস্তাগফিরুল্লাহ। ইস্তিয়াক চরম বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে ধমকের সুরে বলে উঠল, জামাই মানে কিসের জামাই? হ্যাঁ। বাঁধন নিচে ঝুঁকেই মুখ ফিরিয়ে আবারও রূপার পানে তাকালো। রূপার দিকে হাত দিয়ে ইস্তিয়াককে দেখিয়ে বেশ আয়েসে গলায় বলল, রূপা এই বালটাকে একটু বুঝিয়ে বলতো, তোর জামাই আবার কিসের? ভাই বোনদের সম্পর্কের মধ্যে জামাই আসে না, বিবাহিত সম্পর্কের মধ্যে আসে। রূপা তখন লজ্জায় আর সংকোচে মাথা একদম নিচু করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা যে কিলেবেনের নির্লজ্জ সেটার প্রমাণ সে আজ আরও একবার একদম হাতে নাতে পেয়ে গেল। এত মানুষের সামনে, বন্ধুদের সামনে এমন একটা শর্ত কেউ দিতে পারে? ইস্তিয়াকের ব্যথায় মুখ কুকড়ে রূপার দিকে বাকুল দৃষ্টিতে তাকালো, তারপর বিশ্বাস না হওয়া গলায় জিজ্ঞেস করলো, রূপা এই ছেলে কে হয় তোমার? তুমি কি ওকে চেনো? রূপা ধীরস্থিরে মাথাটা একটু তুললো, তবে সে ইস্তিয়াকের দিকে সরাসরি না তাকিয়ে মাথা নিচু রেখেই খুব আস্তে কিন্তু স্পষ্ট করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও উনি উনি আমার হাজব্যান্ড। ইস্তিয়াকের মাথায় যেন কেউ একটা আস্ত পাহাড় দিয়ে সজোরে বাড়ি মারল। তার চোখ দুটো অবিশ্বাসে একদম বড় বড় হয়ে গেল। তার মনে হচ্ছে সে হয়তো নিজের কানে ভুল শুনেছে। এটা কোনোভাবে সত্য হতে পারে না। সে চরম বাকুলতায় আর থরথর করে কাঁপতে থাকা গলায় অস্পষ্টভাবে উচ্চারণ করলো, তোমার বিয়ে হয়ে গেছে? রূপা আলতো করে মাথা নিচু করে স্বীকার করে বলল, কথাটা শোনা মাত্রই নিমিষেই পুরো মুখটা থমথমে কালো হয়ে এলো ইস্তিয়াকের। সে ঘাড় পাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা সীমার দিকে একটা বিষাক্ত দৃষ্টিতে তাকালো। সীমা তখন অপরাধের তীব্র বোঝার ভারে মাথা নিচু করে নীরবে কেঁদে চলেছে। রূপা এবার বাঁধনের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলল, প্লিজ ওকে এবার ছেড়ে দিন। বাঁধন নিজের আগের মতো যে ভঙ্গিতে ইস্তিয়াককে ধরে রেখে শান্ত গলায় বলল, আমার দেওয়া শর্ত পূরণ করলে আমি তবেই ওকে ছাড়বো। তার আগে এক চুলও নড়ছি না। রূপা মেজাজ সামলাতে না পেরে রাগে আর লজ্জায় বলে উঠল, আপনি কি সাইকো? বাঁধন এককালে একটু বাঁকা হাসি দিয়ে বলল, তুই যা ভাবিস আমাকে তাই আমি। এখন আর অযথা ফালতু কথা না পারিয়ে শর্ত পূরণ কর, আর যদি না পারিস তবে চুপচাপ এভাবে দাঁড়িয়ে থেকে সিনেমা দেখে চল। রূপা সত্যিই কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না যে সে এখন কি করবে। এভাবে সবার সামনে একটা ছেলেকে বালুর উপরে চেপে ধরে রেখে দাঁড়িয়ে থাকা কি কোনো মানুষের কাজ? এতক্ষণ ধরে এমন উদ্ভট কাণ্ড দেখা কতক্ষণ সম্ভব? সে খুব ভালো করেই বুঝে গেল এই লোকটা চরম ঘাটতারা। তার দেওয়া এই উদ্ভট শর্ত পূরণ না করলে সে আজ কিছুতেই ইস্তিয়াককে ছাড়বে না। এক মুহূর্ত রূপা একটা গভীর শ্বাস নিয়ে চোখ জোড়া বন্ধ করে শক্ত করে ধরল। বুকের ভেতরটা তুকপুক করে প্রচণ্ড গতিতে হাতুড়ি পেটাচ্ছে। অনীহা আর প্রবল লজ্জাকে তোয়াক্কা না করে সে আস্তে আস্তে বাঁধনের দিকে ঝুঁকে নিচু হলো। তারপর টুস করে বাঁধনের গালে একটা মিষ্টি চুমু দিয়ে চোখ দুটো বুঝে এক নিঃশ্বাসে বলে উঠল, প্রিয় জামাই চাঁদ ওকে ছেড়ে দিন। রূপার মুখ থেকে এই কথাটা বের হওয়ার পর মুহূর্তেই বাঁধন এক ঝটকায় ইস্তিয়াকের গাল ছেড়ে দিল। তারপর উঠে দাঁড়ানোর আগে ইস্তিয়াকের থুতনিতে হালকা থাপড়ানি দিয়ে আলতো হেসে পড়ল, বাড়ি যাই ভাই। নিজের জীবনের সুন্দর সময়গুলো এসবের পিছে ফালতু নষ্ট করিস না। কথাটা বলে বাঁধন ইস্তিয়াকের ওপর থেকে উঠে পড়ল। সে আর সেকেন্ডও দেরি না করে সোজা রূপার হাতটা নিজের শক্ত হাতের মুঠে শক্ত করে চেপে ধরে তাকে নিয়ে হাঁটা দিল।
ওদের পেছনে পেছনে বৃষ্টি, অ্যান্সি, নিক্সি, ওমর আর জেইনও চুপচাপ কটকট করে কেটে পড়ল। খানিক আগের উত্তাল নদীর পাড়টা যেন এতক্ষণে একদম নিঝুম ও শান্ত হয়ে এলো। ইশতিয়াক বালি থেকে আস্তে করে উঠে দাঁড়ালো। সে নিজের জামা কাপড় থেকে বালির ময়লাটুকু ঝাড়ার প্রয়োজন মনে করলো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে অজরে কাঁদতে থাকা সীমার মুখোমুখি এসে দাঁড়ালো। ইশতিয়াকের এই ঠান্ডা পরিস্থিতিতে সীমার সারা শরীর ভয়ে আরও থরথর করে কাঁপতে লাগলো। ইশতিয়াক সীমার দিকে বিষাক্ত চোখে তাকালো। তারপর এক অদ্ভুত হিমশীতল ও ঠান্ডা গলায় প্রশ্ন করলো, রূপার যে বিয়ে হয়ে গিয়েছে, এটা সত্যিটা কি তুমি জানতে? সীমা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মাথা নিচু করে নীরবে অঝরে কাঁদতে থাকলো। ইশতিয়াক নিজের ভেতরের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে এবার চরম একটা ধমক দিয়ে উঠল, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, উত্তর দিচ্ছ না কেন? সীমা এবার শিউরে উঠে চরম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ জানতাম। কথাটা শোনা মাত্র নিমিষেই নিজের সমস্ত রাগ এক জায়গায় করে সজোরে সীমার গালে একটা কষে থাপ্পড় বসালো ইশতিয়াক। থাপ্পড়ে প্রচণ্ড চোটে সীমা ভারসাম্য হারিয়ে বালিটার ওপরে কিছুটা ঢলে পড়ল। ইশতিয়াক গলার রক ফুলিয়ে চিৎকার করে উঠল, তুই আমাকে এই সত্যটা আগে কেন বলিসনি? সব কিছু জেনে শুনেও আজ ওকে এভাবে আমার সামনে নিয়ে আসলে কোন সাহসে? তোমার একত্রটুকুও লজ্জা করলো না? সীমা নিজের গালে হাত দিয়ে ব্যথায় লাল হয়ে যাওয়া চোখে ইশতিয়াকের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কারণ আমি চেয়েছিলাম আপনি রূপার মুখে আসার সত্যিটা শুনুন। আমি যদি নিজে আপনাকে এসে বলতাম, আপনি হয়তো আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করতেন না। ভাবতেন আমি রূপাকে নিয়ে আপনার কাছে মিথ্যে বানিয়ে বলছি। তাই আমি চেয়েছিলাম এই তেতো সত্যটা আপনি একমাত্র রূপার মুখ থেকে শুনুন। ইশতিয়াক এক চরম যন্ত্রণায় নিজের হাত দুটো দিয়ে মাথার চুল শক্ত করে খামচে ধরল। তার চারিপাশে দুনিয়াটা যেন মুহূর্তেই এলোমেলো হয়ে যাচ্ছে। বুকের ভেতরে প্রকাণ্ড আর রক্তক্ষরণ শুরু হয়েছে। কোনো কিছুই যেন আর ভালো লাগছে না। সে রক্তচক্ষু নিয়ে সীমার দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর ওই বিষাক্ত মুখ যেন আমি জীবনে আর দ্বিতীয়বার না দেখি। সীমা হামা করে দিয়ে এগিয়ে গিয়ে ইশতিয়াকের দুটো পা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বিশ্বাস করুন ইশতিয়াক, আমি আপনাকে এভাবে এত বড় কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আপনি রূপার মুখে সত্যটা শুনুন। কিন্তু এখানে যে হুট করে ওর স্বামী চলে আসবে তা আমি ঘুমেও ভাবতে পারিনি। রূপার স্বামী, এই শব্দটা যেন ইশতিয়াকের বুকের কাঁচা জখমকে আরও তীক্ষ্ণ করে বল্লমের মতো এসে বিঁধল। সে এক ঝটকায় সীমার হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিল। তারপর বালুর উপরে একটু নিচু হয়ে সীমার দুটো গাল রুদ্ধভাবে চেপে ধরে পড়ল, এসব কিছু তুই ইচ্ছে করে করেছিস। আমি খুব ভালো করে জানি আমাকে সবার সামনে এমন কুকুরের মতো অপমান করাটাই তোর আসল খেলা ছিল, তাই না? এখন তো খুব খুশি হয়েছিস। শোন, তুই যদি আমার ভালো চাস তাহলে তোর এই ছাইপাশ মুখ নিয়ে কখনো আমার ভুলেও আমার সামনে আসবি না। বলে ইশতিয়াককে সজোরে সীমার গাল থেকে হাতটা সরিয়ে দিয়ে বড় বড় কদম ফেলে সেখান থেকে হনহন করে চলে গেল। বালুর উপরে ধপ করে পড়ে রইল একা নিঃসঙ্গ সীমা। সে নিজে দুই হাতে বাঁধের বালি খামচে ধরে আকাশবাণে চেয়ে চরম আর্তনাদ করে কেঁদে উঠল, হে আল্লাহ, আমার এত বড় অবহেলা সহ্য করতে পারছি না। আমি ভেতরে থেকে একদম তছনছ হয়ে যাচ্ছি। তুলে দিও তুমি আমাকে এবারে, অন্তত একটু শান্তি দাও আমাকে। যাদের কপালে সামান্য ভালোবাসা লেখা নাই তাদের তাদের মনে কেন তুমি আমাকে ভালোবাসার করে সৃষ্টি করে দাও? যে জিনিস ছুঁয়ে দেখার অধিকারটুকু পর্যন্ত দাও না, সেই জিনিসটার উপরে কেন তুমি আমাকে ছোঁয়ার লোভ বাড়িয়ে দাও? কেন এমন করলে আমার সাথে? এদিকে বাঁধন, রূপা, অ্যান্সি, নিক্সি, ওমর আর জেইন তারা 6 জনের ফ্ল্যাটে ফিরে আসলো। বৃষ্টি কলেজের মোড় থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ড্রয়িং রুমে ঢুকেই সোফায় গা এড়িয়ে দিয়ে বসলো বাঁধন। তাকে দেখে অ্যান্সিও পাশের সোফায় শরীরটা ঠেলে দিল। সারাদিনের ধকল আর এত নাটকের পর সবাই বেশ ক্লান্ত হয়ে সোফায় গা এলিয়ে বসলো। শুধু রূপা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার সারা শরীর তখনও ভয় তীব্র আমেজে থরথর করে কেঁপে চলেছে। বাঁধন শার্টের বোতামে হাত দিল, তারপর 4টে বোতাম খুলে উন্মুক্ত করে দিল তার ঘামে ভেজা চওড়া বুকটা। কোনো কোনো লম্বা শ্বাস ফেলতে লাগলো। তাকে দেখে স্পষ্ট বোঝা গেল এতক্ষণ ধরে কতখানি প্রচণ্ড রাগ সে নিজের মনের ভিতরে চেপে রেখেছিল। বেশ কিছুক্ষণ পর নিক্সি গ্লাসে করে ঠান্ডা পানি এনে দিল। বাঁধন এক নিঃশ্বাসে তা খেয়ে নিল। মাথাটা যথাসম্ভব শান্ত ও স্বাভাবিক রাখার রূপার দিকে তাকালো। রূপা তখনও মাথা নিচু করে আসামির মতো দাঁড়িয়ে আছে। বাঁধন একদম শান্ত কিন্তু থমথমে কণ্ঠে বলল, রুমে যা। কথাটা শোনা মাত্রই রূপার 1 সেকেন্ডও দাঁড়ালো না। কাঁপা কাঁপা পায়ে প্রায় দৌড়ানোর মতো করে নিজের রুমে চলে গেল। রূপা চলে যেতেই আনসি এসে বাঁধনের একদম পাশাপাশি দাঁড়ালো। তার কাঁধে শান্ত করার ভঙ্গিতে হাত রেখে বলল, মাথা ঠান্ডা কর দোস্ত। মেয়েটা তোকে দেখে
মারাত্মক ভয় পাচ্ছে কিন্তু। আঞ্চির কথায় কোনো উত্তর দিল না বাঁধন। সে চুপচাপ নিজের কপালটা শক্ত করে চেপে ধরে সোফায় মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে রইল। সারাদিন রূপা আর নিজের রুম থেকে বের হওয়ার সাহস পেল না। বাঁধনের ভয়ে সারাক্ষণ পড়ার টেবিলে বই খুলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। অবশেষে রাতের খাবার সময় বাঁধন স্টাডি রুমের দরজায় এসে দাঁড়ালো। বেশ গভীর কণ্ঠে বলল, রূপ খেতে আয়। কথাটা বলেই বাঁধন আর অপেক্ষা না করে সোজা ডাইনিংয়ের দিকে চলে গেল। রূপা চরম অবাক হলো বাঁধনের এমন অচেনা আচরণ দেখে। আজ সারাদিন বাঁধন একবারের জন্য তার ঘরে আসেনি, অথচ অন্যদিন সে বাড়িতে থাকলে কোনো না কোনো বাহানায় রূপাকে সারাক্ষণ জ্বালিয়ে মারত। আর আজ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও বাঁধনের অদ্ভুত রকম শান্ত। রূপাকে একটা কড়া কথাও বলল না, ধমকও দিল না। বাঁধনের এই থমথমে রহস্যময় আচরণে আসল মানে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। বাঁধন কি তার উপরে মারাত্মক রেগে আছে, নাকি ভেতরের জ্বরটাকে আড়াল করার চেষ্টা করেছে? মনের ভেতরে অজস্র প্রশ্ন অনবরত ঘুরপাক খেতে লাগলো তার। ঠিক তখনই আবার ড্রয়িং রুম থেকে বাঁধনের কম গমে কড়া গলা ভেসে এলো, তুই কি নিজে আসবি নাকি আমি গিয়ে তোকে ধরে নিয়ে আসবো?